এখন দেখা হলো। হ্যাঁ একটু দেখি ভাইয়া ওইদিকে তো আছে। এতক্ষণই কোনার মধ্যে ছিলাম তো দেখা হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিলাদ আর কথা নাই, আমি তাড়াতাড়ি শেষ করে দেব, কারণ মালম ভাই তো আমাদের নেতা। মালম ভাই বক্তৃতা দিছে, আর বক্তৃতা নাই, বক্তৃতা শেষ। তো প্রিয় মা ও বোনেরা, আজকের এই উঠান বৈঠকে যার নির্দেশে আমরা আপনাদের কাছাকাছি এসেছি, আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি, আপনাদেরকে আগামী বাংলাদেশের নতুন সংবাদ দিতে আসছি। আপনাদেরকে আপনাদের যে শক্তি, যে কর্মস্পৃহা, নারীদের যে অধিকার, নারীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের নতুন করে অঙ্গীকার করতে এসেছি, যার নির্দেশে আমাদের সকলের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, বাংলাদেশের 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, গত 17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সুদূর টেমস নদীর তীরে থেকে যিনি আমাদেরকে সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, জীবনের বাজি নিয়ে মাকে জিম্মি অবস্থায় শেখ হাসিনা রাখার পরও একদিনের জন্য ফ্যাসিস্টদের কাছে মাথা নত করে নাই আমাদের সেই প্রিয় নেতা জননেতা তারেক রহমানের নির্দেশে আজকের এই উঠন বৈঠক। আজকের এই বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে এই রামগতি কমলনগরে, সেই রামগতি থেকে শুরু করে যুবদল থেকে শুরু করে যিনি আস্তে আস্তে খেয়ে না খেয়ে হেঁটে হেঁটে এই বিএনপিকে সংগঠিত করেছেন, আমাদের সেই প্রিয় মালাম ভাই এখানে উপস্থিত আছেন। আজকের এই সভাকে উনি অনেক উজ্জ্বল করেছেন। এই 80 বছর বয়সেও আজকে শুনে ছুটে আসছেন। উনি থাকেন এখন নোয়াখালীতে থাকেন, কিন্তু আমরা আসলে উনি অসুস্থ, এই জন্য আমি কথা বলেছি 1 সপ্তাহ আগে, কিন্তু মায়ালাম ভাইকে আমি বলি নাই, কারণ অনেক কষ্ট হবে, আল্লাহ না করুক একটা যদি অ্যাটাক করে বসে, কোনো কিছু হয়ে বসে, এই জন্য মায়ালাম ভাইকে আমি ডাকি নাই। কিন্তু মায়ালাম ভাই মনে কষ্ট পাইছে, বুঝছেন না, ইঙ্গিত দিয়া বলছে অনেক কথা আছে, তারপরও নিজাম সাহেবরে ভালোবাসি, অন্য কোনো রাগ না, অন্য কোনো চাওয়া পাওয়া না, ওই যে আমি আসতে বলি নাই, এটাই রাগ। মাফ করে দিন মালাম ভাই, সবাই সামনে মাফ চাইতেছি আপনার কাছে। প্রিয় নেতৃবৃন্দ, আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা সকলে আমার নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার হিন্দু মা ও বোনদেরকে নমস্কার। প্রিয় মা ও বোনেরা, আজকে আমার অনেক বাবারা ভাইরা আছেন, কিন্তু এই সুযোগ পাওয়া কিন্তু অনেক কষ্টের ব্যাপার। 162 ওয়ার্ড পৌরসভা ছাড়া চিন্তা করেন, 81 দিন একটানা লাগে, 162 দিন লাগে। আমি একদিনে 2টো করি, সেটা করলে 6 মাস লাগবে। এবং আমার যেমন কষ্ট, আপনাদের তো আজকে শেষ, ঠিক না? আপনারা কিন্তু আর আসতে হবে না, এই কাজে আসতে হবে না, কিন্তু আমার নেতারা যারা এখানে কষ্ট করতেছেন, যারা অর্গানাইজ করছেন, এই যে মোশাররফ মাস্টার সাহেব সহ বৃদ্ধ মানুষ, ইয়াং ছেলেরা, আমার ছাত্র দল, আমার যুব দল, আমার কৃষক দল, আমার শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, ওলেমা দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী, চিন্তা করেন কতবার আপনাদেরকে দাওয়াত দিতে হয়েছে, এবং এটা প্রত্যেক দিনই তাদের চলে। সে কারণে আমার নেতৃবৃন্দদেরকেও আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। অনেকের কথাই এখানে বলা হয়েছে, আমার মনে হয় আমাদের ওই যে ফলকনের যুব দলের নেতা রহিম কমিশনারের ছেলে, ওর নাম কি না, আজাদ, আজাদ নাম মনে হয়, ও বলা হয়েছে, আজাদের নামও বলা হয়েছে। আমি চেষ্টা করি কেউ যেন মনে কষ্ট না পায়, সেই জন্য আর কি। আরো যারা এখানে উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় মা ও বোনেরা, আজকে এসেছি যেই বাড়িতে আমাদের নুনুদা চৌধুরী বলেছেন, আমার শিক্ষক ইসমাইল জবিউল্লাহ সাহেব,
আমার মনে হয় লক্ষ্মীপুরকেও থেকেও উনি রামগতি কমলনগরকে ভালোবাসেন, কারণ ওনার সাথে সম্পর্ক আমার অনেকে জানে না। 42 বছরের উনি প্রথম আমার শিক্ষক। উনি ইংরেজি সাহিত্যের ছাত্র, ইংলিশ লিটারেচার, এবং উনি এত ইংরেজিকে এত সহজ করে পড়াতেন। ইন্টারমিডিয়েটে আমাকে আইএতে যে ইংরেজি পড়িয়েছেন, আমি তখন এখন গল্প হলে ওনাকে বলি, উনি নিজেই লজ্জা পায়, নিছেন তুমি এটা মনে রাখছো কিভাবে? আমি বলি যে এটা আমি মনে রাখি নাই, আপনি এমন করে পড়াতে জানেন, এমন করে বলতে জানেন, অনেক কঠিন জিনিসকেও ইসমাইল জবিউল্লাহ সহজ করে দেন। আমি ইসমাইল জবিউল্লাহ সাহেবের প্রতি আমার রামগতি কমলনগরের মানুষের পক্ষ থেকে আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজকে মনে হচ্ছে আমার মতিন কাকার কথা, এ বাড়ির এই মতিন মিয়ারা কিন্তু মাহলাম ভাই, মতিন মিয়া, মহিব ভাই, ওনারাই কিন্তু এই রামগতিতে মাইলের পর মাইল হেঁটে মাত্র 10 জন, 20 জন, 30 জন লোক নিয়ে বিএনপি করেছেন। সেই বিএনপি আজকে লক্ষ লক্ষ লোকের বিএনপি। ছোট্ট গাছ রোপণ করছেন মালাম মিয়ারা, মহিব মিয়ারা, মতিন মিয়ারা, কালন মিয়ারা। আজকে সেই বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী সমর্থক। আমি দোয়া করি ওনারা যারা এখন গত হয়েছেন, মহান রব্বুল আলামিন ওনাদেরকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ মাকাম দান করেন। প্রিয় মা ও বোনেরা, আজকে আমি এসেছি আপনাদেরকে অধিকারের কথা বলতে। আমি এসেছি আপনারা কি করতে চান, কি করা উচিত, সেই জিনিসটা আপনাদেরকে বলতে এসেছি। কারণ গত 50 বছর যাদের বয়স বেশি, স্বাধীন হয়েছে এই দেশ কিন্তু 54 বছর। এই 54 বছরে যারা শিক্ষিত আছেন তাদের ইতিহাস আছে, ছোট হলে তো ওনারা ইতিহাস পড়েন, আর যারা বয়স্ক তারা জানেন। সেই মুক্তিযুদ্ধের সময় স্বপ্ন দেখানো হয়েছিল যে আমাদের ধনী গরিবের বৈষম্য থাকবে না, আমাদের ছেলেরা মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হলে আমাদের দেশ সুন্দর দেশ হবে, আমাদের ছেলেরা চাকরি পাবে, আমাদের গরিব মহিলারা চাকরি পাবে, আমাদের মায়ের যে স্বপ্ন তার একটা ছেলে লেখাপড়া করায় অন্তত ছোট্ট একটা চাকরি পাবে, ছোট্ট একটা ব্যবসা করবে, এই যে স্বপ্ন, আমরা কিন্তু মাত্র 3-3.5 বছরের মধ্যেই সেই স্বপ্ন ভেঙে গেছে। এই দেশে বাকশাল হলো, একদলীয় শাসন হলো। দেখেন সেই সময়ও 71 সালে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে আমাদের হিন্দু মা ও বোনেরা, আমাদের হিন্দু ভাইয়েরা। সেদিন সবাই পশ্চিম বাংলা যেতে হয়েছে, আমাদের অনেক মুসলমান পশ্চিম বাংলায় গেছে, সেখানে তার কৃষকের ছেলেরা মুক্তিযুদ্ধ হয়েছে। ঢাকার কোন বড় লোকের ছেলে খুবই কম মুক্তিযুদ্ধ হয়েছে। এদেশের কৃষকের ছেলে, এদেশের শ্রমিকের ছেলে, এদেশের জেলের ছেলে মুক্তিযুদ্ধ হয়েছে, জীবনের বাজি লেখে মুক্তিযুদ্ধ করছে। কিন্তু আমাদের বৈষম্য দূর করতে পারে নাই, আমরা ফাঁকি গেছি। কিন্তু 1890-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলন, এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন হয়েছে। ডক্টর মিলন, শহীদ তাজুল, দেলোয়ার, রৌফুন বসিমিয়া ঢাকাতে নিজের বুকের রক্ত দিল। নূর হোসেন বুকের মধ্যে লিখলো স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। চিন্তা করেন, বুকের মধ্যে লিখছে সাদা সাদা কালি দিয়ে, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। আমাদের শেখ হাসিনার পক্ষের ছেলে, কিভাবে ভুলে গেলেন শেখ হাসিনা? সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে। আমি নতুন করে বলতে পারবো না, আপনারা মা বোনরা জানেন। শুধু নৌকা মার্কা হলেই এমপি, শুধু নৌকা মার্কা হলে চেয়ারম্যান, নৌকা মার্কা হলেই উপজেলা চেয়ারম্যান। আবার কি, ওরাও টাকা দিতে হয়। এক ইউনিয়নে 3 জনের টাকা নেয়, কেউ গরু বিক্রি করে, কেউ জমিন বিক্রি করে দেয়, কেউ বাজারের দোকান বিক্রি করে দেয়। কি 50 লাখ টাকা, 70 লাখ টাকা, 30 লাখ টাকা দিয়ে তারপরে নমিনেশন আন, আবার 3 জনের টাকা নেই। এই যে গণতন্ত্র, মানুষের অধিকারকে, ভোটকে একটা ফানুস বানাই দিচ্ছে। একটা ইয়ার কি মানুষের সাথে, আমাদের সাথে একটা ইয়ার কি করলো যে আমরা ভোট দিতে হবে না, আমাদের ভোটটা কেড়ে দিয়ে গেল। কিন্তু গরিব মানুষের সম্বল কি মা বোনেরা? একটা লোক এমপি হয়ে গেলে আপনারা কিছু বলতে পারবেন? পারবেন নি আপনারা? কালকে আমি এমপি হয়ে গেলে, কেউ চেয়ারম্যান হয়ে গেলে, কেউ উপজেলা চেয়ারম্যান হয়ে গেলে, আমরা কারো ক্ষমতা আছে 2 কথা বলার? এই নাতি পিছনে যাও, আপনারা পিছনে যান, মহিলাদেরকে দেখি না তো আমি, একদম পিছনে চলে যান। আপনারা মা বোনরা বলেন
যদি কালকে ভোটটা শেষ হয়ে যায়, এরপরের দিন একজন চেয়ারম্যান বানালেন, ওই চেয়ারম্যানকে আপনি কিছু বলতে পারবেন যে ভোটের আগে তো এটা বলছেন, এখন কথা রাখেন না কেন? সে কি আপনার কথা শুনবে? এই সাহস আছে আপনার? আপনার সাহস নেই। তাহলে গরিব মানুষের সম্বল কি? তার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। যদি সে ভোট দেওয়ার অধিকার থাকে, যদি তার ভোটটা তার পছন্দ মতো দিতে পারে, তারপর থেকে দিতে পারে, আন্দার মানিকের মধ্যে গোপন ভোট দিতে পারে, স্বামী শিখাই দিবা একজনকে দাও, উনি উনার ইচ্ছা মতো যায় সেখানে ভোট দেবে, তখন পরবর্তী সময়ে আবার যিনি ভোটের জন্য আসবে তিনি কিন্তু জবাবদিহি করতে হবে যে গতবার যে তোমাকে ভোট দিছিলাম তুমি তো এই কথা বলছো, এবার তোমাকে কেন ভোট দিব? তুমি তো বেঈমানি করছো, তুমি তো বেওয়াফা করছো, তুমি চুরি করছো, তুমি বিজিএফ কার্ডে ঘুষ নিছো, তুমি বিজিডিতে ঘুষ নিছো, তুমি বয়স্ক ভাষাতে ঘুষ নিছো, তুমি স্বামী পরিত্যক্তা মহিলাকে দেখো নাই, তুমি বিধবা মা বোনকে দেখো নাই। এই কথা কিন্তু আপনি বলতে পারবেন, এবং তখন ওই এমপি, ওই চেয়ারম্যান কিন্তু মাথা ফেরত দেওয়ার জন্য 65 লক্ষ বিএনপির নেতা কর্মী জেলে গেছেন। এই অধিকার ফেরত দেওয়ার জন্য 1771 জন নেতা কর্মী আমাদের নিহত হয়েছে, 2100 মতো নেতা কর্মী আমাদের গুম হয়েছে। এবং সর্বশেষ এই খবর আপনাদেরকে দিতে আসছি, আপনারা কি এখনো আগের মতো থাকবেন? এখনো কি চুপ করে থাকবেন? এখনো কি জিজ্ঞাসা করলে বলবেন লাদ্রি লাদ্রি, আমি জানি না, আমি জানি না? আপনাদের কথা বলতে হবে, আপনাদের ঘুরে দাঁড়াতে হবে। আপনার সামনে করলেন না কেন? যে আপনার ক্ষমতা, এই ক্ষমতা কিন্তু আপনি জানেন না। আপনি জানেন না বলে চুপ থাকেন, আপনি জানেন না বলে শক্তি আছে, আপনার ভিতর সঞ্চয় আছে, আপনার ভিতরে সাহস আছে। সাহস না থাকলে একটা মা সন্তান প্রসব করা মাত্র 3-4 দিন পরে কিভাবে বাতপাত করে? সাহস না থাকলে একটা মা, একটা বোন আমার 102 ডিগ্রি জ্বর নিয়ে বাতপাত করে কিভাবে? সে তখন দেখে তার স্বামী বাইরে থেকে আসছে, তার ছেলেটা স্কুল থেকে আসছে, ছেলেটার মুখ শুকায় আছে, সে ভাত পাক করতে পারে নাই। এই অসুস্থ শরীর নিয়েও মা কিন্তু ভাত পাক করে, কিন্তু আমরা পারি না। আমরা জ্বর হলে আমরা শুয়ে যাই, বরং মহিলারা আমাদেরকে সাহায্য করে। সেই মা আপনারা, সেই নারী আপনারা, সেই বোন আপনারা, সেই বোনদেরকে সাহসী হওয়ার জন্য, সেই বোনদেরকে আপনার ভিতরে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটা শুনানোর জন্য, সেই শক্তি উদ্রেক করার জন্য আন্দোলনে সংগ্রামে, এই সংগ্রাম মানে রাস্তার সংগ্রাম নয়, আপনার ভিতরে আপনার সংগ্রাম। যে আমি পারি, আমি পারবো না কেন? অন্য পারলে আমি পারবো না কেন? মেয়েরা এখন প্লেন চালায়, মেয়েরা আর্মি হয়, মেয়েরা পুলিশ হয়, মেয়েরা নৌকা চালায়, আপনারা পারবেন না কেন? অবশ্যই আপনারা পারবেন। এই কথাটুকু বলার জন্য আমার নেতা তারেক রহমানের যে স্বপ্ন, এখন এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের ফসল, এই যে নতুন বাংলাদেশ, এই যে স্বপ্নের বাংলাদেশ, এই যে গণতন্ত্রের বাংলাদেশ, এই যে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ, সেই বাংলাদেশের স্বপ্নের জাদুকর জনাব তারেক রহমান আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে ওনার স্বপ্নের কথা বলার জন্য। উনি যেটা বলতে চায়, আমরা সকলে মহিলাদের ক্ষমতার কথা বলি। আমরা এবং শেখ হাসিনা তো বলতো না, আপনাদের দেশের প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, বিরোধী দলের নেতা মহিলা, কিন্তু আমাদের স্পিকারও চুরি করে, আমাদের প্রধানমন্ত্রী চুরি করে, আমাদের বিরোধী দলের নেত্রী আশাদের বউ দেখেন কুমাই কুমাই, আমি অসুস্থ, আপনারা শেখ হাসিনার বিরোধী দলের নেতা শেখ হাসিনার সমর্থন দেয় মাত্র 2-2.5 কোটি টাকা, বেশিও না। রসুনের সাথে বেশি টাকা লাগতো না। আমরা ওরকম মহিলা চাই না। আমার গ্রামের যে মা, আমার গ্রামের যে বোন, যে আজকে ক্ষেত নিরায়, আমি দেখছি একাধিয়াতে ক্ষেত নিরায়, ফসল ফলায়, সাহস করে সামনে যায়, কথা বলে। আজকে এখানে 400 মহিলা, 300 মহিলা উপস্থিত, মাত্র ভোটার হয়েছে এখানে 1600। সবচেয়ে ছোট্ট এটা এবং রববাজারে 1600, এখানে 1575। বলে নিজেন সারা তো মুখস্থ কেন? বাইরে আমি তো কাগজ কলম লেখাপড়া হলে রাজনীতি করি, মুখে মুখে রাজনীতি করি না। কথাটা বুঝছেন না? কোন বাড়িতে আমার আম্মার নাম কি দেখবেন আগামী 3 মাসে আমি বাইর করে ফেলবো।
কোন বাড়িতে আমার বোনের নাম কি আমি বাইর করে ফেলবো। আমি এই কথা বলতে আসছি, আমার বোন আপনি আমাকে চিনে রাখেন, আমার মা আপনি আমাকে চিনে রাখেন, আমার চাচি আমার খালা আমাকে চিনে রাখেন, যেন বলতে পারেন আমাকে মুক্তার বাড়িতে আপনি কথা বলছিলেন। আমরা 7 নম্বর ওয়ার্ডের, আমি ওই রহিমা বেগম, আমি করিমুন্নেসা, আমি ফাতেহা, আমি স্নিগ্ধা, আমি শোভারানী। আমাদের এই সমস্যা, এখানে যেন কোনো মন্ত্রীর লোক না লাগে, এখানে যেন কোন নেতা ধরতে না হয়, এখানে যেন কোন দালাল ধরতে না হয়। নেতারা আপনাদের সাহায্যে আসবে, আপনারা নেতাদের কাছে যেতে হবে না। এই কথা বলার জন্য আমি আপনাদের কাছে এসেছি। আমার মা ও বোন, আমার প্রিয় মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, জীবনে কিন্তু সব সময় সুযোগ আসে না। কিন্তু 17 বছর কি সুযোগ পাইছেন আম্মা? বলেন না, সত্য কথা বলেন। 17 বছর সুযোগ পাইছেন? 17 বছর কি আপনারা সুযোগ পাইছেন? আপনার ভোট আপনার ইচ্ছা মতো দিতে পারছেন? তাহলে তো এই সুযোগটা আমরা আইনা দিছি, আমাদের রক্তের বিনিময়ে এই সুযোগ আইনা দিছি। আমি আমাকে ভোট দিতে বলি না, আমি কিন্তু আপনাদেরকে বলতে চাই, মুনাফিকি না, আমি কিন্তু আপনাদের কাছে ভোট চাই না, কারণ আমি আপনাদের পরীক্ষিত। আমি 27 বছর আপনাদের সাথে আছি। যদি আওয়ামী লীগের লোকের কাছ থেকে, আমার রাজু চেয়ারম্যান আছে না, এটা আওয়ামী লীগের লোক না? একসময় বিএনপি আসলো, ওরে জিজ্ঞাসা করেন, বল মিজান সাহেব চুরি করছেন, মিজান সাহেব ঘুষ খাইছেন। এখানে যত আওয়ামী লীগ আছে, করুণানগরের আমাদের অনেক হিন্দু ভাই আওয়ামী লীগ করে, জিজ্ঞাসা করেন স্যার, মিজান সাহেব কারো চাকরি দিয়ে ঘুষ খাইছেন? মিজান সাহেব একটা সিঙ্গারা খাইছেন? একটা বিজিএফ কার্ড কাউকে দিতেও বলিনি আমি। আমি হাজার হাজার বিজিএফ কার্ডের আমি কিন্তু অ্যালটমেন্ট এনে দিছি, বিজিটি অ্যালটমেন্ট এনে দিছি, টিআর কাবিকের অ্যালটমেন্ট এনে দিছি। অমুককে দাও, আমি জানি যে চেয়ারম্যান সাহেব মুখ কালো হয়ে যায়। আমি বলছি ঠিক আছে বোন, তোরা আমি টাকা দেবো। আমি অনুরোধ করিনি তাদেরকে, কেন করি নাই? আমি একটা জিনিস এদেশের মানুষকে বুঝাতে চেয়েছিলাম যে দেখো, ভগবান যদি তোমাকে সাহায্য করে, আল্লাহ যদি তোমাকে সাহায্য করে, তোমার কোনো ঘুষ খেতে হয় না, তোমার কোনো অপরাধ করতে হয় না। আজকে দেখেন সালমান এফরমানের নাম শুনছেন আপনারা? দাঁড়িয়ালা দরবেশ সালমান এফরমান নাম শুনছেন? সাদা দাড়ি মা বোনরা শুনছেননি? বিরাট বড় লোক সালমান এফরমান। উনি হার্ভার্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন, ওনার আব্বা মন্ত্রী ছিলেন, ওনার দাদা ব্রিটিশ পার্লামেন্টে ছিলেন। সে সালমান এফরমান যাকে দরবেশ বলতো, সে সালমান এফরমান নিজের দাড়ি, মুসলমানের জন্য দাড়ি কিন্তু কঠিন জিনিস, সে নিজের দাড়ি শাসি লোকের মধ্যে পলাই গেছে। চিন্তা করেন, তাহলে 1000 কোটি টাকার লাভ কি হলো? আল্লাহ যদি আপনার জন্য সম্মান ফয়সালা না করেন, এই জন্য তো বলছে কোরআন শরীফে, ওয়াতাইসু মান তাশাও ওয়াতাজিল্লু মান তাশাও ওয়া হাযা বিয়াদাল খায়র ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি সমস্ত ক্ষমতার মালিক। আমি যাকে সম্মানিত করি সে সম্মানিত হয়, আমি যাকে বাদশা বানাতে চাই তাকে আমি বাদশা বানাই, আমি যাকে রাজত্ব দিই তাকে আমি রাজা বানাই। আবার আমি যখন ইচ্ছা করি সে নাফরমানি করে, তাকে আমি শেখ হাসিনার মতো এরকম উৎখাত করে একদম পুরো বংশ নিয়ে দেশ থেকে বিতাড়িত করি। কিভাবে? ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি সমস্ত ক্ষমতার মালিক। যেমন হিন্দু মারা বলে, দুর্গায় কি বলে? দুর্গত নাশিনী। দুর্গত নাশিনী। দুর্গা কখন আসে? যখন জুলুম হয়, নির্যাতন হয়, দেশের মধ্যে সনাতন ধর্মের যারা মানুষ তারা জানেন, যখন অন্যায় হয়, অবিচার হয়, মা দুর্গা তখন রুখে দাঁড়ায়, মা কালী তখন রুখে দাঁড়ায়। যুগে যুগে যত ধর্ম আছে, কোন ধর্মে চুরি করতে বলে নাই, কোন ধর্মে হিংসা করতে বলে নাই, কোন ধর্মে অন্যের সম্পত্তি খেতে বলে নাই, কোন ধর্মের ভিজিটিং কার্ড, বিজিএফ এর কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, জেলে ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্কুলে মেয়েরা পড়ে সেই টাকা, এগুলি কোন ধর্মেই খেতে বলে নাই। কিন্তু আমাদের রাজনীতিবিদরা রাজনীতির নামে মিথ্যার গসাতি করে, এবং আমাদের অফিসাররা, প্রশাসন সবাই মিলে, রাজনীতিবিদ এবং প্রশাসন সবাই মিলে শেখ হাসিনা গত 17 বছর এমন একটা রাজত্ব সৃষ্টি করেছেন, যে রাজত্বে কোনো কৈফিয়ত দিতে হয় না, যে রাজত্বে কোনো জবাবদিহি করতে হয় না,
সেই জন্য আমার নেতা তারেক রহমান বলছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটা এখন বলে নাই, আরো 2 বছর আগে বলছেন, এখনো বলেন। মানুষ তো ফিরে, এখন তো সবাই বলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে নাকি, আল্লাহ দিলে তারেক জিয়াই তো প্রধানমন্ত্রী হবে। এখন আমরা দেখেন আর কোন দলের মধ্যে দেখেন তো এরকম একটা লোক আসেনি যে প্রধানমন্ত্রী হবে। একজনের জিজ্ঞাসা করেন যে ভাই তুমি যে ভোট চাও দেখি নাম বলো তো, যে তারেক জিয়ার বাদ দিলাম, শেখ হাসিনা তো ভোটই করতে পারতো না, আসতেও পারতো না, ইয়ানফসি করি। দেখেন সালমান প্লেনে উঠতে দেয় নাই। জেনারেল যে তারেক সিদ্দিকী যে ওনার সমস্ত অস্ত্রের মজুদ দিচ্ছেন, ও বলে যায় আপা আমি উঠবো, এই তো বলে যে এখন সরো, এখন সরো, স্টার্ট দো বলাবেন আইয়ে। আর 20 মিনিট থাকলে শেষ। যারা গণভবন দেখছেন, আমি তো ডরে 17 বছর ভয়ে গণভবন দিকে এমন চাইতাম না। সিসি ক্যামেরা আছে তো, কিছু বলে পরে আমার ধরে নিয়ে যাবে, কেউ যে বিএনপির লোক এদিকে দেখছে ইয়ানে বোম পড়ছে কেন, ককটেল ফুটছে কেন, নিশানটা ধরে নিয়ে আসো, ভয়ে তাকাই নাই। এই 5 তারিখের পরে ওই যে বন্যা হলে, বন্যার পরে আবার ঢাকা গেলাম, আমার এক রুগী দেখতে গেলাম সরোয়ার্দী হাসপাতালে। তো আমার ড্রাইভারে বললাম বাবারে আজকে একটু আমি বাম দিকে দেখতে চাই, কারণ দক্ষিণ দিকে গেলে বাম দিকে হইলো গণভবন, বাম দিকে আমি জিয়ার মাজারও যেতাম না ডরে, কারণ জিয়ার মাজারের কাছাকাছি। তা বললাম আমার ড্রাইভার খুব সাহসী দোষী, ও স্যার এখন কিসের ভয়, আমাকে এখনো ডর লাগে। কোন শেখ হাসিনা যেভাবে কয় পুশ করে চলে আসবো, কোন দিন নামি যায় ওকে দূরে স্যার, ও গাড়ি স্টার্ট বন্ধ করে দূরে স্যার, আমরা একদম ডরেন না মানুষ। আসলে তো আমি ওর যোগ করতেছি, ও মনে করছে আমি সত্যি বলতেছি। তারপরে দেখলাম একটা ইটও নেই, কোন ছাত্র দল নেই, কোন যুব দল নেই, কোন জামাত ইসলামের লোকে নেই, যারা আন্দোলন করছে এরা নেই, সাধারণ মানুষ। আমার মেয়ে থাকে কানাডা, ওর হাতে দেখি যে জিনিস একটা, আমি আম্মা তুমি এটা কি করছো, বললে এটা শেখ হাসিনার টেবিলের উপরে আসছিল। আমি আল্লাহ কি বলো, মিজান সাহেবের মেয়ে চুরি করে না, বলো বাবা এটা সোভিনিয়ার মানে চিহ্ন, সকালবেলা যাই আমি দিয়ে আসছি। বলে না মা এটা আমরা করতে পারি না, এটা তোমার জমা দিয়ে দাও। ও থাকে কানাডাতে, ওই আন্দোলনের সময় চলে আসছে বাংলাদেশে। তাহলে এই দেশের যুবক যুবতীরা পর্যন্ত বিদেশ থেকে চলে আসছে, যাদেরকে আমরা বলতাম এরা ঘুমাই থাকে, এরা কিছু জানে না, কি বাচ্চা জানি বলে বড় লোকদের পোলাপান নেই, ফার্মের মুরগি বড় লোকদের পোলাপান এর বলতো। আমি ভাবতাম যে ফার্মের মুরগি, দেখলাম যে না, এই ফার্মের মুরগিরা আমরা লাগাও নাই, শেখ হাসিনার বাড়ি ভেঙে খান করে দিচ্ছে। এটা হলো আমি প্রথম কষ্ট পাইছি, কিন্তু শেখ মুজিবের বাড়ি ভাঙার পরে আমাকে আরে বেটা মুক্তিযুদ্ধ করছে, দেশটা স্বাধীন করছে, বাড়িটা ভাঙিয়ে ফেললো 5-7 দিন। পরবর্তী সময় আমি যখন পড়লাম যে ফ্যাসিস্টটা কি জিনিস, ফ্যাসিস্টদের আইকন মানে ফ্যাসিস্ট যারা মানুষের অধিকার নিয়ে যায়, মানুষের কথা বলার অধিকার নিয়ে যায়, যারা মানুষের সন্তানকে গুম করে, যারা মানুষের সন্তানকে খুন করে, যারা আইনাঘর বানায় হিটলারের মতো, মুসলিনের মতো, ওদের কোনো চিহ্ন রাখতে হয় না, কারণ চিহ্ন থাকলে ওরা একদিন আবার ঘুরে আসতে পারে। সেজন্য আমার মনে হয়েছে এটা সঠিক কাজ করছে এদেশের ছাত্র জনতা। এবং আপনি শুনে রাখেন, আমার বাবা কিন্তু আওয়ামী লীগ ছিলেন, সারা জীবন আমার বাবা মুসলিম লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ করছে। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আমাকে এখনো তারেক রহমান মাঝে মধ্যে বলতেন মিজান সাহেব আপনার তো শেখ হাসিনার কি অবস্থা হবে। আমার 16 সালে দেখা হলে 19 সালে ক্লিয়ার কি করে বলতেন, আচ্ছা শেখ হাসিনা চলে গেলে মিজান সাহেব স্যার বলেন দেখি এমপি সাহেব, উনি আমার এমপি সাহেব বলে, দেখেন আল্লাহ কি ভাগ্য, আমরা কোন এমপি সাহেব, তারেক এমপি সাহেব, এমপি তো আমার 13 বছর আগে শেষ, এখনো সবাই বলে এমপি সাহেব। তো উনি বলে যে আচ্ছা বলেন তো এমপি সাহেব, লন্ডনে এই শেষ আমি 22 সালে গেছিলাম, আচ্ছা বলেন তো নিজের এমপি সাহেব, শেখ হাসিনা যদি কোন রকম চলে যায় এই দলটা কে চালাবে। আমি বলি আমি চুপ করে রয়েছি, বলেন না। আমি বলি জাহাঙ্গীর কবির নানক, কিন্তু এটা তো পারবে, ও তো গলার আওয়াজে নেই। তো বললাম বলে, তারপরে আমাকে ওবায়দুল কাদের, আমাকে না ও তো অসুস্থ, ও তো যা বলে ওর এখানে ইয়ে একটা আছে এরকম এটাকে বলে প্রেসার কুকারের মতো, দেখেন না প্রেসার কুকার মাংস পাক করলে হয়ে গেলে ফুট করে উপরে উঠে যায় না, এর মেশিন একটা লাগানো আছে, ওটা দিয়ে বলে আর কি খেলা হবে সাথে নিজের খেলা হয়ে গেছে।
শেষ। তখন আমি তারেক সাহেবের বললাম, ভাই যদি আমার থেকে শুনতে চান, শেখ হাসিনার যেদিন পতন হবে, তারেক সাহেব শুনতেছে হয়তো আমার কথা, এটা তো গোপন কথা না, দেখেন অনলাইন চালাইতেছে, এই করতেছে। আমি বলছি শেখ হাসিনার একটা যে স্টেটমেন্ট দিবে, বাংলাদেশে বসে একটা বিবৃতি দেয় না, এটা করো, আমরা বিবৃতি দিছি না, খালেদা জিয়ার জেলে রাখছে। আমি এই 24-এর এই যে ভোট হলো জানুয়ারি মাসে 7 তারিখে, তা আমি 26 তারিখে মিছিল করছি না, হাজার হাজার লোক নিয়ে। ও আমি বলছি তারেক সাহেব, ভাইয়া একটা বিবৃতি দেওয়ার লোকও আপনি 2, 4, 5, 7 বছর পাবেন না। আজকে দেখেন প্রমাণ আছে, বাংলাদেশে একজন লোক নাই, একজন নেতা নাই যিনি শেখ হাসিনার একটা বিবৃতি প্রকাশ করবেন। ওই ফেসবুকের মধ্যে বিদেশ থেকে লিখে দিল এক কথা, যখনই লিখে দেয় তখন ফিরে শুরু হয়। দেখেন এই রামগতি কমলনগরে একটা মামলাও দেয়নি, কারো বিরুদ্ধে দেয় নাই, কিন্তু এখন ডিসি সাহেব বলে, এসপি সাহেব বলে, আজি সাহেব বলে, রাখান মিজান সাহেব, ভাই আপনারা বহুত ইজ্জত করছি, আপনি সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু আপনি খালি মামলা হামলা ছাড়া। তো মামলা হামলা ছাড়া হলে শেখ হাসিনা যে 20 তারিখে এখন হরতাল ডাকছে, তাহলে আপনি ঠিক করেন, আপনি মামলা একটা দিতেই হবে, রামগতিতে একটা, কমলনগরে একটা। এখনো আমি দেই নাই, চিন্তা করেন, এরপরও দেই নাই কিন্তু মামলা। এখন সরকার যদি দিয়ে ফেলে, ভাই আমি কি করতে পারি? আমি তো সরকারও না, সরকারের অংশও না। শুধুমাত্র আপনাদেরকে একটি কথা বলতে চাই, জনাব তারেক রহমান আমাদের মা বোনদেরকে যে শক্তি সঞ্চার করতে বলছে, সেটার জন্য 2টা প্রকল্প আপনাদের জন্য আগে ভাগে রেডি করছে। যেমন ধরেন মা বোনেরা, আর 5 মিনিট বলে শেষ করে দিই না, কারণ মাগরিবের আজান দিবে, আপনাদের খাওয়া দেবে। আপনাদেরকে 2টা জিনিস দিবে তারেক রহমান, এটা লন্ডন থেকে এখনই বলে দিছে। যদি আপনাদের কোন মা বোনেরা তো ছোট মারা যারা আছেন, আপনার যে মেয়ে একটা ছোট চাকরি করে, সেই মেয়ের যদি বিয়ে দেন, শ্বশুর বাড়ির দিকে মর্যাদা বেশি না কম? হ্যাঁ মা বোনরা, মর্যাদা বেশি না? এই জন্য তারেক সাহেব বলছে আপনাদের একটা পরিবারে 15 দিনের খাওয়া দিবে, চাল ডাল আলু নুন তেল, 15 দিনের। কয়দিনের খানা দিবে? এখন কয়জনের জন্য দিবে? 5 জন। কয়জনের খানা দিবে? কয়দিনের জন্য? 15 দিনের জন্য 5 দিনের খানা দিবে। তো সেই খানা যদি আমার আব্বারা নিয়ে আসে, বাইরে নিয়ে আসে, আমরা যা তা, তারেক রহমান বললো না, এটার নাম হলো ফ্যামিলি কার্ড। এই কার্ড দেওয়া হবে আমার মার নামে, পরিবারে যিনি মা আম্মা, ওনার নামে এই কার্ডটা দেওয়া হবে। ওনাকে ডিজিটাল কার্ড, ওই যে আপনারা ভোটার হয়েছেন না আঙ্গুলের ছাপ দিয়া, এরকম ডিজিটাল কার্ড দেওয়া হবে। আপনি ওই কার্ড নিয়ে আপনি যাবেন, 15 দিনের খাওয়া দিয়ে দিবেন, কোনো টাকা লাগবে না। এখন 15 দিনের খানা যদি একজন মার কাছে থাকে, যদি এই মার এই ফ্যামিলি কার্ডটা ওনার নামে হয়, তাহলে আমার ভাই কি কথা বলতে পারলো, হ্যাঁ তুই বাইরে যা, ধরেন বললো রাগ করে, বললে আমরা যদি বাইরে যান, আমরা যাবেন একলা, তোর হচ্ছে তুই রাখ, আমি গেলাম, 15 দিনের খানা কিন্তু আপনার লোক আছে। মার বাড়িতে গেল, ঠিক আছে নি কথা, মার বাড়িতে গেল আপনি আরামে থাকবেন, বাড়ি বাড়িতে গেল আরামে থাকবেন। এই পাওয়ার আমার নেতা তারেক রহমান অলরেডি আপনাদের জন্য কথা দিচ্ছেন। কি দিবে আপনাদেরকে? ফ্যামিলি কার্ড। কি দিবে? ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ড। আর দিবে, আমার মারা কিন্তু স্বাস্থ্য সেবা পায় না। মারা কেন পায় না? আমরা ছেলেরা তো বাজারে যেতে পারি, আমরা করতলা হসপিটালে যেতে পারি, লক্ষ্মীপুর যেতে পারি, কিন্তু মা বোনরা যখন আজকে আপনারা আসছেন, ওই যে আপনাদের ভাই চেয়ারম্যান বলছে সংসার ম্যানেজ করে আসতে হয়েছে, কিন্তু তাড়াতাড়ি ভাত খাই চলে আসতে হয়েছে। অনেক মা বোনে খায়ও নাই, ছেলেরে স্বামীরে খাওয়াইয়া নিজে না খাই চলে আসছে। আপনাদের জন্য আমি অনেক কৃতজ্ঞ, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ রইলাম। সকাল 9টার সময় যে মা বোনরা আসে, 800, 900, 700, 1000 মহিলা আসে, অ্যাকচুয়ালি আমার মাও তো আমার জন্য এরকম আসতো না। সেই জন্য আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মা বোনদের চিকিৎসার জন্য জনাব তারেক রহমান বলছেন আপনাদেরকে একটা হেলথ কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য কার্ড, সেটাও ডিজিটাল, ডিজিটাল স্বাস্থ্য কার্ড। ওই ফ্যামিলি কার্ড, ডিজিটাল কার্ড এক চিপের মধ্যে হয়ে যাবে।
এটা যখনই আপনি হসপিটালে নিবেন, নিকটস্থ হসপিটাল, যখনই কম্পিউটারে ঢুকাবে আপনার ছবি সহ চলে আসবে। এই তোমার রাস্তা রেডি করো, আপনার ছবি সহ চলে আসবে। আসলে আপনার কি রোগ কি অসুবিধা আপনি বলবেন, ডাক্তার প্রেসক্রিপশন দিবেন, ওষুধ দিয়ে দিবে, কোনো পয়সা লাগবে না। ভালো না হলে জেলা হসপিটালে যাবেন, জেলার যে হসপিটাল লক্ষ্মীপুর হসপিটাল, সেখানে যদি ভালো না হন আপনাদেরকে কুমিল্লা কিংবা চট্টগ্রামে পাঠাবে। আমার মা ও বোনেরা, এই জন্য আপনাদেরকে দিবে কি কার্ড দিবে? স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড, স্বাস্থ্যের জন্য হেলথ কার্ড দিবে। দুটো সুসংবাদ আপনাদেরকে দিয়ে গেলাম, যে দুটাতে আপনাদের পাওয়ার, আপনাদের অধিকার এবং স্বাস্থ্য ভালো থাকলে সব থাকবে। আল্লাহ রসুল বলছেন, যখন তুমি আল্লাহর ঘরে তওয়াফ করবা, প্রথম চাইবা যে আল্লাহ তুমি আমাকে স্বাস্থ্য ভালো থাকা অবস্থায় মৃত্যুবরণ করার সুযোগ দিও। আর দ্বিতীয়ত বলছে আপনাদের কথা, বলছে আমাকে এমন স্ত্রী দিও যে স্ত্রী পেলে আমার চক্ষু যেন জুড়ে যায়। সেজন্য বলছি, বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে যেন আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের কাজ করতে পারি, এই দোয়া চেয়ে আবার তারেক রহমানের সালাম জানিয়ে, আমার নেতা কর্মীদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে আমার মা বোনদের কাছে আরেকবার সালাম নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য আজকে কেউ উঠবেন না।